কর্মব্যস্ত জীবনে মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত নানান রকমের কাজকর্ম থাকে। সারাদিনের সমস্ত কাজকে সকালেই আমরা কিন্তু পরিকল্পনা মাফিক গুছিয়ে নিই। গুছিয়ে না নিলে সময়ের সাথে সাথে আমরা কখনোই কাজ করে পেরে উঠতে পারবো না। তাই গুছিয়ে নিতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম, সময় আর আমাদের মাসিক খরচও বেশ কিছুটা কমে যেতে পারে। তো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা তো যাক। বন্ধুরা, আমরা যে ব্রাশগুলো বাথরুমে রাখি কিংবা যেখানেই আমরা ব্রাশগুলো সবার একসাথে রাখি না কেন, সেই ব্রাশগুলো রাখার জন্য কিন্তু এরকম একটা জায়গা দরকার, যেখানে কিনা ব্রাশগুলোকে আমরা সুন্দর মতো রাখতে পারবো, সবারটা আলাদা আলাদা ভাবে রাখতে পারবো। তো সেই রকমের জন্য কিন্তু বাথরুমে আমরা এই ধরনের একটা র্যাক লাগাই। তো অনেকের কাছেই হয় যে এই ধরনের র্যাকগুলো নেই কিংবা ব্রাশ হোল্ডার নেই, কলগেট গুলো ঠিকঠাক মতো জায়গায় প্রপার ভাবে সাজিয়ে রাখতে পারছে না, এলোমেলো ভাবে রয়েছে, দেখতেও বাজে লাগছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ধুলো, ময়লা, আরশোলা এগুলো যেকোনো মুহূর্তেই ব্রাশের মধ্যে নোংরা করে ফেলতে পারবে। তো তাদের জন্য ছোট্ট একটা আইডিয়া। প্রত্যেকের কাছে তো সব জিনিস থাকবে এরকম কোনো কথা নেই। কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু এই যে প্লাস্টিকের বা পেপার কাপগুলো হয় বা গ্লাসগুলো হয়, এগুলো কিন্তু থাকেই। এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর মতো আমরা একটা ব্রাশ হোল্ডার বানিয়ে নিতে পারবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের এরকম গ্লাস আর লাগিয়ে দিয়েছি ডবল টেপ গাম। তো ডবল টেপ গামটাকে দিয়ে এরকমভাবে প্লাস্টিকের গ্লাসটা দেয়ালের মধ্যে এরকমভাবে টয়লেটের যেকোনো একটা দেয়ালে যদি আটকে দিই, তাহলে সুন্দর মতো কিন্তু আমরা একটা ব্রাশ হোল্ডার এটাকে দিয়ে তৈরি করে নিতে পারলাম। এরপর দেখো বন্ধুরা, এর মধ্যে আমরা অনায়াসে ৫ থেকে ৭ খানা ব্রাশ রাখতে পারবো, কলগেট রাখতে পারবো, রেজার, দাড়ি কাটার, এগুলো সমস্ত যেগুলো আমাদের বাথরুমে ব্রাশ হোল্ডারের মধ্যে রাখি, সেই সমস্ত জিনিসগুলোকে সুন্দর মতো যদি এটার মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু পড়েও যাচ্ছে না, আর ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু অর্গানাইজ করেও রাখতে পারলাম। যার জন্য কিন্তু একেবারেই আমাদের পয়সা খরচা করতে হবে না। এরকম ভাবে শুধুমাত্র ব্রাশ হোল্ডার না, পেন হোল্ডারও কিন্তু বানিয়ে নিতে পারি। তো আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের তো টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সিঁদুর। আমরা প্রত্যেক বিবাহিত মহিলারাই কিন্তু সিঁদুর পরি। কিন্তু অনেকেই আছে লিকুইড সিঁদুর পরে, আবার অনেকে আছে এরকম গুঁড়ো সিঁদুর পরে। যারা গুঁড়ো সিঁদুর পরে তাদের জন্য এই ছোট্ট টিপসটা। অনেক সময় হয় বন্ধুরা, গরমকালে প্রচন্ড পরিমাণে ঘামার কারণে আমরা যে সিঁদুরটা পরি কিংবা সিঁদুর দিয়ে যে টিপটা পরি, সেটা এতটা বাজে মতো ঘাম লেগে গলে যায়, সেটা কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে, আর তার ফলে সারা মুখ লাল লাল হয়ে যায়। তো দেখো, এখানে আমি ড্রাই যে গুঁড়ো সিঁদুরটা আছে সেটাকে এরকম ভাবে পরছি। তারপর জাস্ট হাত দিয়ে এরকম ভাবে একটুখানি যদি স্প্রেড করে দিই, তাহলে দেখতে পাচ্ছ পুরো সিঁদুরটা কিন্তু ঘেটে যাচ্ছে। তো এরকম ভাবে অনেক সময় হয়, সিঁদুর পরার পর আমাদের হাত লাগলো কিংবা কোনোভাবে যদি এরকম ঘেটে যায়, তাতেও কিন্তু সমস্ত সিঁদুরটা উঠে যায়। তো বন্ধুরা, কিভাবে আমরা এরকম গুঁড়ো সিঁদুর পরলে কোনো রকম ঘাটবে না, কোনো রকম এলোমেলো হয়ে যাবে না সিঁদুরটা, আর তাছাড়া সব থেকে বড় কথা, ঘেমে গেলে কিন্তু কোনো রকম ভাবে গলে গিয়ে সারা মুখ লাল হবে না। তার জন্য এই ছোট্ট টিপসটা, আমরা যে পাত্রের মধ্যে সিঁদুর রাখি, সেই পাত্রটার মধ্যে সিঁদুরের সাথে খুব সামান্য পরিমাণ, একটুখানি পরিমাণ পাউডার আমরা মিশিয়ে দেবো। ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার যদি সিঁদুর সাথে মিশিয়ে ভালো মতো মিশিয়ে দিয়ে নিয়ে তারপর এই সিঁদুরটাকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সিঁদুরের মধ্যে যে পাড়াটা রয়েছে না, সেই পাড়াটা যে হালকা কিছু টাচ লাগলেই যে ঘেটে যেত, সেই জিনিসটা কিন্তু আর হবে না, আর কালারটাও কিন্তু একেবারে একই রকম থাকবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সিঁদুরটা আমি পাউডার মেশানোর পর ব্যবহার করছি, আর তোমাদেরকে দেখালাম এইভাবে হাত দিয়ে ডলার পরও কিন্তু কোনো রকম ভাবে স্প্রেড হয়নি, কোনো রকম ভাবে কালার উঠছে না। আগের সিঁদুর আর এই সিঁদুরের মধ্যে তফাৎটা তোমরা দেখলেই ভালো মতো বুঝতে পারবে। তো এইভাবে যদি আমরা সিঁদুরটা পরি, তাহলে কিন্তু আমাদের অনেক টাইম পর্যন্ত লং লাস্টিং করবে, কোনো রকম মুখটা ঘেটে যাবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের সেলোটেপ মেশিন যেগুলো হয়, তো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে। বাচ্চাদের বইয়ের মলাট দেওয়া থেকে শুরু করে কোনো কাগজপত্র ছিঁড়ে যাওয়া, প্রত্যেকটাই কিন্তু কাগজ আমরা এইভাবে লাগিয়ে দিই জোড়া, এই সেলোটেপের মাধ্যমে। কিন্তু এই যে ডিসপেন্সার বা এই যে মেশিনটা, এই মেশিনটা যদি কারোর কাছে না থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে একসঙ্গে এট এ টাইম অনেকগুলো সেলোটেপ কাটতে কিন্তু আমাদের অসুবিধা হয়। কেন বলো তো বন্ধুরা? এই সেলোটেপ কাটাটা এতটাই একটা ঝামেলার কাজ, যেরকম সময় নষ্ট হয়, সেরকম ভাবে কাছে দিয়ে কাটতে গেলে টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়, সাথে কাজটা করতেও আমাদের লেট হয়ে যায়। তো যদি কারোর কাছে এইরকম ভাবে সেলোটেপের যে এই ডিসপেন্সার গুলো হয় না, সেগুলো যদি না থাকে, তাহলে কি করব? তো এখানে কি করতে হবে, নিয়ে নিয়েছি একটা রিমোট। এরকম রিমোট হোক বা কাঠের কোনো পাত্র হোক বা যে কোনো ধরনের থালা, প্লেট যাই হোক না কেন, এরকম ভাবে একটা কিছু নিয়ে নেব। তারপর ছোট ছোট টুকরো করে পরিমাণ মতো যেরকম আমাদের সাইজ লাগবে, সেরকম ভাবে সেলোটেপ গুলোকে বেশ কতগুলো কেটে নিয়ে এরকম ভাবে রিমোটের সাইডে আমি লাগিয়ে দিয়েছি। হাফ পোর্শন লাগিয়ে দেবো, আর হাফটা কিন্তু এরকম ভাবে ছাড়া থাকবে। এইভাবে যদি আমরা বেশ কতগুলো 15-20টা এইভাবে কেটে নিয়ে তারপর কাজটা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু বারবার সেলোটেপ কাটতে গিয়ে যে বিরক্তটা লেগে যেত বা টাইমটা নষ্ট হতো, সেটা হবে না। একার কাজ কিন্তু একাই করতে পারবো। আর যাদের কাছে এরকম সেলোটেপের মেশিন নেই, তারা কিন্তু অনায়াসে কাজটা করতে পারবে। তো আশা করছি
করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের প্লাস্টিকের নানান রকম জিনিস থাকে। ছোট বালতি থেকে শুরু করে মগ বা নানান রকম এরকম গামলা। তো এরকম প্লাস্টিকের সমস্ত কিছু থাকে কিন্তু কোনো কারণে যদি এই প্লাস্টিকের জিনিসগুলো ভেঙে যায়, তখন কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলো আমাদের ফেলে দিতে হয়। আবার অনেক সময় হয় যে বালতি বা মগ এগুলো জল ভরা অবস্থায় হাত থেকে কোনোভাবে পড়ে গেলেই ভারী জিনিসগুলো কিন্তু ফেটে যায়। আর ফেটে গেলে কিন্তু সেগুলোকে রিপেয়ার করার কোনো ব্যবস্থা থাকে না। আর যেগুলোর মধ্যে আমরা জল ভরে ব্যবহার করি, যেরকম মগ, বালতি, গামলা সেগুলো যদি ফেটে যায় সেগুলোকে তো কিন্তু ফেলেই দিতে হয়। কেননা জল যদি লিক করে সেগুলোর মধ্যে আমরা কিভাবে কাজ করব? তো এখানে সেরকমই একটা গামলা আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি সবজিগুলো ধুতাম। তো সেইরকমই একটা গামলা যদি ফেটে গেছে আমার, তো এটাকে কিভাবে আমি রিপেয়ার করব? এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যারালাইট একটা আঠা। তোমরা চাইলে ফেভিকুইক যে আঠা হয় এই ধরনের টাইট যে আঠাগুলো সেরকম আঠা দিতে পারো। তবে এখানে অ্যারালাইটটা দিলে সবথেকে ভালো হয়। তো ১ম এ কি করতে হবে? শুকনো যদি করে মোছা না থাকে, জল যদি থাকে তাহলে পাত্রটাকে ভালো মতো শুকনো করে মুছে নিতে হবে যাতে আঠাটা ভালো করে বসে। এখানে অ্যারালাইট যেহেতু আমি দিচ্ছি, তাই কিন্তু অ্যারালাইটের যে প্যাকেট হয় সেই প্যাকেটের মধ্যে কিন্তু দুটোই এরকম আঠা থাকে। দুটোকে মিক্সড করেই লাগাতে হয়। ফেভিকুইক দিলে খুব কম তাড়াতাড়ি উঠে যাবে, আঠাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। তাই এখানে আমি অ্যারালাইট ব্যবহার করলাম। তোমরা যেকোনো ধরনের হার্ডওয়্যারস এর দোকানে কিন্তু এই অ্যারালাইট আঠা কিনতে পাবে। প্লাস্টিকের জিনিস জোড়া লাগাতে কিন্তু খুব ভালো কাজ দেবে। অ্যারালাইট আঠা দুটোকে একসাথে মিক্সড করে এরকম প্লাস্টিকের যে জিনিসগুলো ভেঙে যাবে সেই জায়গায় আমি দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। হ্যাঁ বন্ধুরা, যে আঠাগুলো খুব তাড়াতাড়ি জোড়া লাগতে চায় না কিংবা জল দিয়ে ব্যবহার করার কারণে পাত্রগুলো আঠাগুলো ছিঁড়ে যায় বা ফেভিকুইক দিয়ে জোড়া লাগানোর পর দেখা যায় যে জল ব্যবহার করছি পাত্রগুলোতে সেই আঠাটা ছেড়ে যাচ্ছে, সেই সমস্ত পাত্রগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি সোডা দিয়ে দেবে। বন্ধুরা খাবার সোডা যে আমরা বাইরে রান্নার কাজের জন্য ব্যবহার করি, তো সেই খাবার সোডা একটুখানি পরিমাণ এই আঠার উপর দিয়ে বেশ খানিকটা সময় এভাবে হালকা করে শুকিয়ে নেব। তো সোডাটা কেন দেব? নরমাল আঠা দিলে কিন্তু অনেক সময় হয় জলের কাজ করতে গিয়ে আঠাটা ছেড়ে যায়। কিন্তু সোডা যদি আঠার উপর দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই আঠাটা পুরো শক্ত পাথরের মতো হয়ে যাবে। আর কিন্তু এই আঠাটা ছেড়ে যাবে না যতই আমরা জলের কাজ করি না কেন। তো এইভাবে যদি আমরা রিপেয়ার করে নিতে পারি তাহলে একটা জিনিসকে কিন্তু আমরা অনেক বছর চালাতে পারবো। ভেঙে গেলেও আমাদের ফেলে দিতে হবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে। তো এই স্প্রেটা কি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চশমার যে কাঁচ হয় না সেই চশমার কাঁচ পরিষ্কারের জন্য নতুন চশমা কিনলে কিন্তু কোম্পানির যদি আমরা গ্লাস লাগাই তাহলে কিন্তু এই ধরনের স্প্রে গুলো পাই। তো এই স্প্রে দিয়ে কিন্তু শুধুমাত্র যে আমরা চশমার গ্লাসগুলো পরিষ্কার করতে পারি তা কিন্তু নয়। অনেক সময় হয় এক্সপায়ারি ডেট হয়ে যায় বা হয়তো আমরা আর ব্যবহার করছি না চশমা মোছার কাজে, তখন এই স্প্রে গুলো ঘরে পড়ে থাকে। তো আজকে থেকে আর এগুলো ফেলে দেব না। কি, কি কাজে ব্যবহার করতে পারি তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। বন্ধুরা অনেক সময় হয় আমাদের টয়লেটের যে আয়নাগুলো থাকে কিংবা ঘরের আয়নাতে অনেক সময় ছোট, ছোট এরকম সাদা, সাদা দাগ হয়ে যায়। সেই দাগগুলো কিন্তু কোনোভাবে উঠতে চায় না। তো এখানে দেখো আমার যে আয়নাটা রয়েছে এই আয়নার মধ্যে প্রচুর পরিমাণে সাদা, সাদা দাগ হয়েছে, ছিটছিট দাগ। তো এটাকে কিন্তু কোনোভাবেই ওঠানো সম্ভব হচ্ছিল না। তো এই স্প্রেটা কিন্তু আমি দিয়ে বেশ খানিকটা সময় এভাবে রেখে দেবো। তারপর একটা কাগজের সাহায্যে এইভাবে যদি হালকা, হালকা স্ক্রাবিং করে ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে কাঁচটাও যেরকম ভালো থাকবে, কাঁচের মধ্যে যতই ময়লা সাদা দাগ থাকুক না কেন সেই দাগগুলো সুন্দর মতো উঠে যাবে আর কোনো রকম ঘষাঘষি করতে হবে না। তো এইভাবে যদি আমরা একটা ক্লিনার হিসাবে এটাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফেলে দেওয়া জিনিসটাকেও কিন্তু আবার আমরা রিইউজ করতে পারলাম। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা রসুন কিন্তু আমরা প্রত্যেকদিন কোনো না কোনো রান্নায় ব্যবহার করেই থাকি। কিন্তু রসুন ছাড়ানোটা যে কতটা বিরক্তিকর একটা কাজ, সময় সাপেক্ষ কাজ সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই জানে। তো রসুন ছাড়াতে যেরকম সময় নষ্ট হয় সেরকম কিন্তু আমাদের হাতেও অনেকটা ব্যথা লাগে। কিভাবে ব্যথা লাগে? দেখো বন্ধুরা যখন রসুনগুলো আমরা এরকম একটা, একটা কোয়া করে ছাড়াই না, তখন এই সামনের দিকের অংশটা এতটা শক্ত থাকে যেটাকে প্রেসার দিয়ে ছাড়াতে গেলে আমাদের নখের কোনাগুলো জ্বালা করে, ব্যথা লাগে। তো এরকম ভাবে যদি প্রচুর পরিমাণে কেজি, কেজি রসুন আমরা ছাড়াতে যাই সেক্ষেত্রে সময়টাও বেশি লাগবে আর এই ব্যথাটাও কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। তো কিভাবে আমরা খুব সহজে হাতের ব্যবহার না করে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারবো তার জন্য রইল ছোট্ট একটা টিপস। এইভাবে আমরা অবসর সময়ে অনেকগুলো রসুন একবারে ছাড়িয়ে নিতে পারবো। কোনো রকম সময় নষ্ট হবে না আর হাতে যে ব্যথাটা লাগতো সেটাও কিন্তু হবে না। তার জন্য এখানে অল্প কটা রসুন আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। একটা পলিথিন প্যাকেটের মধ্যে এভাবে সমস্ত রসুনগুলোকে নিয়ে নিয়েছি কোয়া সমেত। তারপর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে হালকা, হালকা করে এইভাবে যদি আমরা আঘাত করে দিই সেক্ষেত্রে কি হবে বলো তো বন্ধুরা? ছাঁকনিটা যে ভারী না সেই ভারীর কারণে কিন্তু রসুনগুলো সমস্ত খোসা থেকে আলগা হয়ে যাবে। তো বেশ কিছুটা সময় এভাবে করে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত রসুনের খোসা কিন্তু আলগা হয়ে
গেছে, যার জন্য আমাদের একেবারেই হাতের ব্যবহার করতে হলো না। তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সুবিধা হচ্ছে। এইভাবে আমরা অবসর টাইমে যদি রসুনের খোসাগুলো ছাড়িয়ে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তাহলে কিন্তু কাজের সময় আমাদের রসুনের খোসা ছাড়াতে গিয়ে যেরকম বিরক্ত হতে হবে না, সময়টাও নষ্ট হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, ঝাঁটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। প্রত্যেকদিন ঘরবাড়ি ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য ঝাঁটা আমাদের ব্যবহার হয়। কিন্তু ঝাঁটা দিয়ে ঘরবাড়ি পরিষ্কার মতো করলেও কিন্তু আমরা যে খাটের নিচ বা আলমারির নিচ বা কোনো আসবাবপত্রের কোনাকানাচি, এগুলো কিন্তু ঠিকঠাক মতো ঝাঁটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না। কেন পারি না? ঝাঁটার মধ্যে যে ঝাঁটার ব্রাশগুলো থাকে, সেই ব্রাশের সাহায্যে কিন্তু এই কোনাকানাচির ধুলো ময়লাগুলো কখনোই পরিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু আমরা কিভাবে এই সমস্ত কোনাকানাচির ময়লাগুলো পরিষ্কার করব, তার জন্য রইল ছোট্ট একটা ঘরোয়া টিপস। কেননা এই সমস্ত কোনাকানাচি পরিষ্কারের জন্য কিন্তু আমরা নানান রকম অর্গানাইজার কিনে আনি। কিচ্ছু কিনে আনার দরকার নেই। ঘরে যদি এরকম পুরনো ছেঁড়া কোনো গেঞ্জি, জামা বা কোনো ধরনের প্যান্ট, কোনো কিছু যদি পুরনো থেকে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, সেরকম একটা কাপড় এখানে নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা ইনার কিন্তু এরকম ছিঁড়ে গেছিল, তো এটাকে কিন্তু আমি ফেলেই দিচ্ছিলাম। ফেলে দেওয়ার আগে এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিলে কিন্তু আমাদের বেশ খানিকটা সেভ হবে। তো কি করব, এখানে এই ইনারটাকে এই ঝাঁটার সামনের দিকের অংশটা এইভাবে মুড়িয়ে দিয়েছি, আর টাইট করে এটাকে রাখার জন্য এইভাবে দুটো রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেবো, যাতে কোনোভাবেই না এই ইনারটা খুলে আসে। তোমাদের কাছে ছেঁড়া ফাটা কোনো গেঞ্জি, রং উঠে যাওয়া গেঞ্জি বা ছোট হয়ে যাওয়া যদি এরকম কোনো কাপড় থাকে, সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। তারপর এই মাথার দিকটাকে টাইট করে জামাটাকে দিয়ে আটকে নিলে সুন্দর মতো যদি আমরা কোনা কানাচি, নিচ আসবাবপত্রের নিচ এগুলো পরিষ্কার করে নিতে পারি, তাহলে সুন্দর মতো এই কাপড়ের মধ্যে কিন্তু ধুলো ময়লাগুলো উঠে আসবে। যার জন্য আমরা আলাদা করে কোনো রকম বাজার চলতি কোনো কিছু মপ বা কোনো কিছু কিনে আনবো না। সুন্দর এইটা কিন্তু আমরা তৈরি করে নিলাম বিনা খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো এভাবে যদি আমরা নিচের আলমারির বা খাটের নিচের ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারি, আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু কত সুন্দর মতো আমরা নিচটা পরিষ্কার করে নিতে পারলাম। আশা করবো এই টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ জল। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি গুঁড়ো করে রাখা কর্পূর। কর্পূরটা দেওয়ার পর ভালো করে বেশ খানিকটা সময় এই জলটাকে ফুটতে দেবো। ততক্ষণে দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজ তো আমরা রান্নায় প্রত্যেকদিনই ব্যবহার করে থাকি। তো সেখান থেকেই পেঁয়াজের বেশ খানিকটা খোসা আমি এখানে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ একটু গ্রেট করেও নিতে পারো। তবে রান্নার পরে যখন পেঁয়াজের খোসাগুলো আমরা ফেলে দিই, তখন যদি প্রত্যেক দিন এটা জমিয়ে রেখে এই কাজটা আমরা করে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেকটা সলিউশন কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। প্রত্যেকদিন কিন্তু আর আলাদা আলাদা করে সলিউশনটা তৈরি করার প্রয়োজন পড়বে না। এখানে যদি 3-4টে পেঁয়াজের খোসা নিয়ে প্রায় 1 লিটার পরিমাণ সলিউশনটা বানিয়ে নাও, সেক্ষেত্রে অনায়াসে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত চলে যেতে পারে। জলটা হালকা ফুটতে শুরু করলে যখন অনেকটা কমে আসবে, তার মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজের খোসাগুলো। এরপর আবারও বেশ কিছুটা সময় এটাকে ফুটিয়ে নেব। যখন দেখবো জলটা বেশ খানিকটা কমে এসেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর জলটা ঠান্ডা হলে পরে ছাঁকনির সাহায্যে এই খোসাটাকে আলাদা করে এভাবে ছেঁকে নেবো। এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পরে এই সলিউশনটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা, আমরা যখন টয়লেট ব্যবহার করি বেশ কদিন বাদে বাদে তো টয়লেটটা ঠিকঠাক মতো পরিষ্কার করা হয়। আর প্রত্যেকবার টয়লেট করার পর কিন্তু আমরা এই একটা ফ্ল্যাশ করেই কিন্তু এটাকে পরিষ্কার করি। তবে পরিষ্কার তো ঠিকই হয়, ডিসইনফেক্টেড কি হয়? একজনের ইনফেকশন আরেকজনের হয় না তো। তো এর জন্য কি করতে হবে, এই যে সলিউশনটা বানিয়েছিলাম এখান থেকে বেশ খানিকটা সলিউশন যদি এই কোমরের মধ্যে আমরা ঢেলে তারপর ফ্ল্যাশ করে নিই, তাতে কি হবে বলতো বন্ধুরা, যে কোনো ধরনের ইনফেকশন যদি থাকে, পেঁয়াজের খোসার যে একটা গন্ধ আর কর্পূর থাকায় কিন্তু এই সলিউশনটা খুব ভালো কাজ করবে। যেরকম ফিনাইল বা লাইজল আমরা যেভাবে ব্যবহার করি, ঠিক সেভাবে যদি এই সলিউশনটা ব্যবহার করতে পারবি, তাহলে কিন্তু অনেকটা সুন্দর মতো ডিসইনফেক্টেড হবে। আর যেহেতু এটা একেবারে ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হলো, তাই কিন্তু আমাদের কোনো রকম খরচাও হবে না। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।